এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। তবে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাদের আকর্ষণ বলকে মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃষ্ঠ নম্বর 65 পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকে প্রথম ক্লাসে আমি তোমাদের মহাকর্ষ কি, অভিকর্ষ বলতে কি বোঝো, মহাকর্ষ সূত্রটি বিবৃতি এবং গাণিতিক ব্যাখ্যা এবং এর থেকে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব এই যে বাকি যে অংশটা আছে এই অধ্যায়ের, সেই বাকি অংশ ভর ও ওজন, এর মধ্যে পার্থক্য, এর মধ্যে সম্পর্ক, চাঁদে ভর নির্ণয়, পৃথিবীতে কোনো বস্তুর ভর নির্ণয়, চাঁদে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন নির্ণয় এবং পৃথিবীতে ওই ব্যক্তি বা বস্তুর ওজন আমরা কীভাবে নির্ণয় করতে পারি, কিভাবে ওজনের পরিবর্তন হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে তোমার লিফটে বা মহাশূন্যযানে কেন আমাদের ওজনহীনতা আমরা অনুভব করি, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো সবাই বই খাতা খুলে নাও এবং আজকে ক্লাসে মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব যে ত্বরণ কাকে বলে। ত্বরণ, প্রিয় শিক্ষার্থীরা, ত্বরণ কি? শুরুতে তোমাদের দেখো, তোমাদের বইয়ে কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া আছে। বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ। এই হার শব্দটা দ্বারা আমরা কি বলতে পারি, যে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে ত্বরণ। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এই বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। আমার লিখে নিয়ে এটা বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। আমরা যদি মন্দন বা ঋণাত্মক ত্বরণের কথা বলি তাহলে সেটা কি হবে বলতো, বেগ হ্রাসের হার। অর্থাৎ এই যে প্রতি সেকেন্ডে বেগ যে হ্রাস পায়, বেগ যে কমে যায়, সেটাকে বলা হচ্ছে বেগ হ্রাসের হার। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা কি বুঝি? দেখো, তোমাদের বইয়ে লেখা আছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, এই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম ত্বরণ বা মন্দন কি। সেক্ষেত্রে তোমাদের বইয়ে দেখো অভিকর্ষ ত্বরণ কাকে বলে সেটা দেওয়া আছে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কি? আমরা কিন্তু ত্বরণকে আগে জেনে নিলাম যে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। কিন্তু বেগ যদি হ্রাস পায় কোনো কারণে তাহলে তাকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে আমরা কি বলবো? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা লিখে নিই অভিকর্ষ ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লিখবো? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলে। একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এই অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম অভিকর্ষ ত্বরণ কাকে বলে। আমরা কি বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়, এর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম অভিকর্ষ ত্বরণ কি।
এখন কিভাবে এই অভিকর্ষ ত্বরণের মান আমরা নির্ণয় করতে পারি সেটা একটু আমরা দেখে নিই, বা এই অভিকর্ষ ত্বরণের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কী কী বিষয়ের উপর নির্ভর করে না সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অভিকর্ষ ত্বরণ আমরা সংজ্ঞা দিচ্ছি যে এই যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ, আমরা চিন্তা করি এটা একটা পৃথিবী, আর এখানে ছোট একটা বস্তু আমরা চিন্তা করি, যে কোনো একটা বস্তু। এখন এই পৃথিবীর ভর m, আর এই বস্তুর ভর দেখো ছোট হাতের m, মাস ভর থেকে কিন্তু এখানে m আসছে, অর্থাৎ মাস থেকে এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের d, এবং এরা পরস্পরকে f বলে আকর্ষণ করছে। তাহলে দুইটা বস্তু আমরা এখানে দেখছি, দেখো গাণিতিকভাবে এটা ব্যাখ্যা করার জন্য একটা বস্তু হচ্ছে পৃথিবী, আর একটা বস্তু দেখো বড় ছোট একটা বস্তু আছে এখানে। তাহলে এই বড় বৃহৎ বস্তু অর্থাৎ পৃথিবীর ভর এখানে আমরা লিখে নিই, মনে করি পৃথিবীর ভর বড় হাতের m, বস্তুর ভর ছোট হাতের m, এদের মধ্যবর্তী দূরত্ব, এই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের মান f। তাহলে সেই ক্ষেত্রে দেখো দুইটা বস্তুর ভরের মান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, এবং দেখো আকর্ষণ বিকর্ষণ। তাহলে আমরা কি মহাকর্ষ সূত্র অনুসারে কি লিখতে পারি? মহাকর্ষ সূত্র অনুসারে তুমি কি বলতে পারো? F সমান জি mm বাই ডি স্কয়ার। অর্থাৎ এই যে তোমার মহাকর্ষ সূত্রটা পড়েছিলে তাই না, যে কোনো বস্তুর মধ্যবর্তী দূরত্ব কেন আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ভরের গুণফলের সমানুপাতিক, সেখানে তোমার পেয়েছে জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। এক্ষেত্রে ভর হচ্ছে বড় হাতের m এবং ছোট হাতের m, যে কারণে আমরা কিন্তু জি mm বাই ডি স্কয়ার লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা জানি বলের থেকে নিউটনের বলের মান থেকে F = mg, তাহলে আমরা কি লিখতে পারি? জি mm বাই ডি স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা ছোট হাতের mটাকে বাদ দিই সমান রাশি, তাহলে gm বাই ডি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেখানে মানটা পাচ্ছি জি gm বাই ডি স্কয়ার, এই সমীকরণে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু বস্তুর ভর অর্থাৎ এই যে ছোট হাতের m এটা কিন্তু অনুপস্থিত। যেহেতু বস্তুর ভর অনুপস্থিত, তাহলে আমরা বলতে পারি কি অভিকর্ষ ত্বরণ জি বস্তুর ভরের উপর নির্ভর করে না। তোমাদের পরীক্ষা কিন্তু এটা আসে, দেখাও যে এই যে জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। উক্তিটি বিশ্লেষণ করতে বললে তোমরা কিন্তু এটা পারতেছো, জি এর মান বস্তু ভরের উপর নির্ভর করে না। আমরা বলতে পারি জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তাহলে এটাও পরীক্ষায় তোমাদের আসে, দেখো যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, তাও তোমাকে এই প্রমাণটাকে তোমাদের দিতে হবে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। তারপরে তোমাদের আসতে পারে বস্তুর ওজন অর্থাৎ জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? এই যে একই কারণে জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, বিভিন্ন স্থানে এই যে ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ কেন জি এর মান ভিন্ন ভিন্ন হচ্ছে? এই যে দেখে নাও যে এখানে কিন্তু বস্তুর ভর অনুপস্থিত, দূরত্ব কিন্তু আছে, এদের মধ্যবর্তী দূরত্ব ভিন্ন হওয়ার কারণে জি এর মান বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এর একক কি, এবং কিভাবে অভিকর্ষ ত্বরণের মান আমরা বের করতে পারি। দেখো যে সময় জিএম বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, আমরা দূরত্ব যদি আর ধরি তাহলে আর স্কয়ার। জি এর মান বস্তু ভরের উপর নির্ভর করে না, কারণ এখানে ভর বস্তু ভর অনুপস্থিত। জি এর মান বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ নয়, এবং জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণে কিন্তু তোমার এই সমীকরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানতে পারলে, এবং এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমরা উত্তর করতে পারবো। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বস্তুর ভর এবং ওজন কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি এবং এদের মধ্যে সম্পর্ক কি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং কোনো বস্তুর ভর চাঁদে কত হবে বা পৃথিবীতে বস্তুর ভরটা কত হবে তা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভর ও ওজন সম্পর্কে আমরা একটা পার্থক্য করে শিখি।
তাহলে তোমাদের মনে থাকবে। আমরা ভর এবং ওজন সম্পর্কে যখন শিখছি তাহলে এটা আমরা পার্থক্য আকারে শিখি, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে ভর কে ইংরেজিতে বলা হচ্ছে মাস, মাস, আর ওজনকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়েট। তোমরা প্রত্যেকে জানো ভর কাকে বলে, প্রত্যেকে লিখে নাও। অর্থাৎ ভরের সংজ্ঞা, কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। মোট পদার্থের, কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। কোনো বস্তুকে পৃথিবী, আমরা সংজ্ঞাটা একটু লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা। কোনো বস্তুকে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে টানে তাকে ওজন বলে। তাহলে আমরা জানতে পারলাম ভর এবং ওজনের সংজ্ঞা। ভর কাকে বলে? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে বলে ভর, আর কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে তাকে, বা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভর এবং ওজন কি সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এখন বলবো যে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর আমরা বলতে পারি ভরের একক কেজি বা কিলোগ্রাম, ওজনের একক নিউটন, 5 নম্বর পার্থক্যকারী তুমি বলতে পারছো যে স্থান ভেদে ভর পরিবর্তন হয় না, স্থান ভেদে ভর অপরিবর্তনীয়, স্থান ভেদে ওজন পরিবর্তন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি। যে ভরকে ইংরেজিতে বলা হচ্ছে মাস, ওজনকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়েট। ভর কাকে বলে? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে টানে তাকে ওজন বলে। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক কেজি, ওজনের একক নিউটন। স্থানভেদে ভর অপরিবর্তনীয়, স্থানভেদে ভর পরিবর্তনশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ভর এবং ওজনের মধ্যে পার্থক্য জানতে পারলাম। ভর এবং ওজনের মধ্যে তোমরা পার্থক্য করতে পারলে, ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও, ভর ও ওজনের মধ্যে সম্পর্ক যদি আমরা করি তাহলে বলতে পারি যে বস্তুর ওজন ডাব্লু সমান সমান এমজি, অর্থাৎ ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা কি বলতেছি যে এই যে কোনো বস্তুর ওজন ডাব্লু সমান সমান এমজি, অর্থাৎ ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে এই সম্পর্ক দিয়ে আমরা কিন্তু কোনো বস্তুর ভর বা ওজন কিন্তু সহজে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মধ্যে একটু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ভর বা ওজনকে এক করে দেখি, একভাবে যে ভর বা ওজন মনে হয় একই জিনিস, কিন্তু আসলে কিন্তু পদার্থবিজ্ঞানে এরা দুটা পৃথক রাশি। এবং কেন পৃথক রাশি তোমরা কিন্তু জানলে যে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য থেকে কিন্তু বুঝতে পারলে এদের মধ্যে সম্পর্ক কি। ওজন ডাব্লু সমান সমান এমজি, দেখো স্পষ্ট কিন্তু পার্থক্য এদের মধ্যে রয়েছে। আমরা ভর ও ওজনকে কিন্তু কখনোই এক করে লিখবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে জানে ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু এমজি, এটা হচ্ছে পৃথিবীতে কোনো বস্তুর ওজন। পৃথিবীতে আমরা যদি চাঁদে কোনো বস্তুর ওজনের কথা বলি, পৃথিবী থেকে যত উপরে যাওয়া যায় বা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায়, তাহলে
তার ওজন কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ কমে যায়। চাঁদে কিন্তু অভিকর্ষ স্তরের মান পৃথিবীর 6/1 সেক্ষেত্রে চাঁদে বস্তুর ওজন কত হবে? জি এর মান হচ্ছে 9.8 এর জায়গায় 1.63, অর্থাৎ এই যে চাঁদে বস্তুর ওজন আমরা সূত্র লিখতে পারি ভর গুণ 1.63, ভর গুণ 1.63, অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি আমরা 1.63 দিয়ে গুণ করি তাহলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে বস্তুর চাঁদে ওজন। আমি উদাহরণস্বরূপ তোমাদের সাথে বলছি যে 10 কেজি ভরের একটি বস্তুর চাঁদে ওজন কত হবে, পৃথিবীতে ওজন কত হবে, চাঁদে ভর কত হবে এবং পৃথিবীতে ভর কত হবে। এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং এমসিকিউ অংশ কিন্তু তোমরা অনেক সময় এই উত্তরগুলো ভুল করো। তাহলে আবার দেখি যে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এই পৃথিবীতে ওই বস্তুর ভর কত হবে বলতো? ভর 10 কেজি, অর্থাৎ ভরে কোনো পরিবর্তন হবে না। আর ওজন কত হবে পৃথিবীতে ওই বস্তুর? ওজন আমরা জানি ডাব্লিউ সমান mg, ভর হচ্ছে 10 কেজি, জি এর মান তোমরা জানো 9.8, তাহলে এটা গুণ করলে হচ্ছে 98 নিউটন। তাহলে এই যে পৃথিবীতে ওই 10 কেজি ভরের এই যে বস্তু আছে, 10 কেজি ভরের বস্তু তার পৃথিবীতে ওজন। আর চাঁদে যদি আমরা ওজন বের করি বা চাঁদে ভর করি, ভর কিন্তু তোমার 10 কেজি, চাঁদেও 10 কেজি, পৃথিবীতে ভরের কোনো পরিবর্তন হবে না। আর ওজন যদি তুমি বের করো তাহলে কি হবে? ওজন হবে ভর গুণ 1.63, তোমরা সূত্র জানো। তাহলে ভর হচ্ছে তোমার 10 কেজি আর 1.63 তুমি গুণ করতেছো তখন 16.3 নিউটন। অর্থাৎ দেখো যে পৃথিবীতে বস্তুটির ওজন ছিল না 98 নিউটন, চাঁদে যে বস্তুর ওজন হচ্ছে 16.3 নিউটন। স্পষ্ট তোমরা কিন্তু বুঝতে পারছো যে পৃথিবী পৃষ্ঠতে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। কত হয়? অভিকর্ষ ত্বরণ জি এর 6/1, অর্থাৎ পৃথিবীতে জি যেটা, চাঁদে সে জি মান হবে এই 6/1, 1/6g, অর্থাৎ এই চাঁদে এটা হয়ে যাচ্ছে কিন্তু জি এর মান হচ্ছে 6/1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এরা জানতে পারলাম। এখন আমরা জানবো এই যে কিভাবে পৃথিবীতে বা চাঁদে বস্তুর ওজন নির্ণয় করে, পৃথিবীতেও কিভাবে ওজন নির্ণয় করে, তোমরা কিন্তু এভাবে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারছো। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি, এই বিভিন্ন স্থানে পৃথিবীর ওজন বিভিন্ন হয় কেন, বা এই যে অভিকর্ষ ত্বরণের মান কেন পরিবর্তন হয় সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আমরা দেখি, আমরা প্রত্যেকে জানি পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়, অনেকটা দেখতে অনেকটা কমলা লেবুর মতো, তাই না? দেখতে অনেকটা কমলা লেবুর মতো কিন্তু পৃথিবীটা। আমাদের চিন্তা করি এই পৃথিবীর কেন্দ্র যদি আমরা ভাবি, চিন্তার দিকে তোমাদের খেয়াল করো, এই পৃথিবীর কেন্দ্র যদি আমরা এটাকে ভাবি তাহলে কেন্দ্রে জি এর মান হচ্ছে 0 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। বিষুবীয় অঞ্চলে জি এর মান, আমাদের এই অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল চিন্তা করি, বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কতটুকু আমরা দেখে নাও। দেখো তোমাদের বইয়ে কিন্তু স্পষ্ট করে এগুলো দেওয়া আছে, আমি চিত্রকে তোমাদের বোঝার জন্য এটা করছি। 9.78, এই 9.78 মিটার/সেকেন্ড হচ্ছে এই বিষুবীয় অঞ্চলে জি এর মান। দেখো কেন্দ্রের কিছুটা কাছাকাছি অবস্থানে আছে। আমরা যদি মেরু অঞ্চলে জি এর মানের কথা বলি, মেরু অঞ্চলে, তাহলে সেখানে দেখো জি এর মান সবচেয়ে বেশি 9.83 মিটার/সেকেন্ড স্কয়ার। আর ভূপৃষ্ঠ যদি আমরা চিন্তা করি, এই ভূপৃষ্ঠে জি এর মান 9.80 বা 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার আমরা কিন্তু চিন্তা করতে পারি। তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে এই যে পৃথিবীর আকৃতির জন্য কিন্তু এই যে দেখো জি এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে। আর জি এর মান যদি পরিবর্তন হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওজনের মানও কিন্তু পরিবর্তন হবে। তাহলে তোমরা কিন্তু এই যে ওজনের পরিবর্তনের কারণ হচ্ছে যে পৃথিবীর আকৃতি, তাহলে এই যে ওজন পরিবর্তন হওয়ার একটা কারণ তোমরা জানতে পারলে যে পৃথিবীর আকৃতির কারণে কিন্তু ওজন পরিবর্তন হয়। এরপরে আমরা কি বলতে পারি? পৃথিবীর বিভিন্ন স্থান, পৃথিবীর বিভিন্ন স্থান, এই যে স্থান ভেদে কিন্তু এই ওজনের তারতম্য হচ্ছে। যে মেরু অঞ্চলে গেলে জি এর মান কত হবে, বিষুবীয় অঞ্চলে গেলে জি এর মান কত হবে, ভূপৃষ্ঠে জি এর মান কত হবে। দেখো এইটার কারণে কিন্তু ওজনের ভিন্নতা সৃষ্টি হচ্ছে, ওজনের ভিন্নতা বা ওজনের পরিবর্তন।
এই ওজন পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি কি কি কারণে? পৃথিবীর আকৃতির কারণে, পৃথিবীর বিভিন্ন স্থানের কারণে, এবং কি হচ্ছে? পৃথিবীর আহ্নিক গতির কারণে। পৃথিবীর আহ্নিক গতির কারণে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে কি কি কারণে এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে ওজন পরিবর্তন হচ্ছে বা অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে আমরা জানতে পারছি। এবার আমরা বলতে পারি যে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু জি এর মান কিন্তু পরিবর্তন আমরা কিন্তু স্পষ্ট লক্ষ্য করতে পারছি। তাহলে পৃথিবীর আকৃতি, পৃথিবীর বিভিন্ন স্থান, পৃথিবীর আহ্নিক গতি, এবং আমরা কি বলতে পারি? ভূপৃষ্ঠ হতে উচ্চতর স্থান, আর কি বলতে খনির ভিতরে ভূপৃষ্ঠ হতে নিম্নে গেলে বা নিচে গেলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হচ্ছে আহ্নিক গতির কারণে পরিবর্তন হচ্ছে। ভূপৃষ্ঠ হতে উচ্চতর স্থানে গেলে কি হচ্ছে? জি এর মান কম হচ্ছে এবং ওজন কম হচ্ছে। ভূপৃষ্ঠ নিম্ন খনির নিচে গেলেও কিন্তু জি এর মান তোমার কি হচ্ছে? কমে যাচ্ছে, এবং ওজনও কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণ ওজনের মান আমরা জানি, ওজন কিন্তু তোমার এই যে জি এর মানের উপর নির্ভর করতেছে, ওজন ডাব্লিউ সমান এমজি। অর্থাৎ এই যে জি এর মান যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু বস্তুর ওজন অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে ওজন কেন পরিবর্তন হয়, ওজন কেন ভিন্ন ভিন্ন হয়, বা এই যে তোমার অভিকর্ষ ত্বরণের মান কেন পরিবর্তন হয়, সে সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো লিফটে কেন কোনো ব্যক্তি ওজনহীন অনুভব করেন, কখন ওজনহীন অনুভব করেন, এবং কখন তারা লিফটে নিজেকে ভারী অনুভব করেন, কখন নিজেকে হালকা বোধ করেন, এ সম্পর্কে আমরা এখন একটু জানবো। তোমরা অনেকেই কিন্তু লিফট দেখেছো, তাই না? এই যে এলিভেটর বা লিফট, তাই না? তোমরা জানো লিফটে করে আমরা সাধারণত উঁচু দালানে বা বিল্ডিংয়ে বা ভবনে ওঠানামা করি। এই যে যখন ওঠানামা করি, তখন আমার নিজেদের মধ্যে কিন্তু ওজনের তারতম্য অনুভব করি। এখন আমরা যখন লিফটের উপরে দাঁড়াই, তখন লিফটের উপর আমরা মেঝেতে আমরা কিন্তু আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি। ও লিফটও কিন্তু তদ্রূপ আমাদের ওজনের সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আমাদের উপর প্রয়োগ করে। কারণ আমার নিউটনের সূত্র অনুসারে জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন। যেহেতু আমরা যে বল প্রয়োগ করছি, লিফট আমাদের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, যে কারণে আমরা কিন্তু ওই সময় ওজনের অস্তিত্ব টের পাই না। স্থির লিফটে কিন্তু আমরা ওজনের স্থিতি একটু যখন চলতে শুরু করে, তখন কিন্তু আমরা একটা ওজনের তারতম্য অনুভব করি। কি ঘটনা ঘটে? আমরা যখন স্থির লিফটে দাঁড়াই, তখন কি ঘটনা ঘটে তোমরা এটা দেখো। আমরা কিন্তু 3টা পয়েন্ট করে এটাকে শিখতে পারি, এবং তোমরা দেখে নাও, যখন আমরা স্থির লিফটে দাঁড়াই, তখন কিন্তু আমরা আমাদের ওজনের সমান, অর্থাৎ লিফটের ত্বরণ তোমার যা, আমাদের ত্বরণ তাই, যে কারণে কিন্তু আমরা কিন্তু ওই সময় কিন্তু কোনো ওজন টের পাই না, আমরা কিন্তু ওজন অনুভব করি না। কিন্তু যখন আমরা লিফট চলতে শুরু করে, যখন আমরা প্রথমটা দেখি লিফট চলতে শুরু করলে, তা লিফট যখন চলতে শুরু করে, অর্থাৎ যখন উপরে উঠবে, লিফট যখন উপরে উঠবে, তখন কি ঘটনা ঘটবে? লিফট যখন উপরে উঠবে, তখন লিফটের সাপেক্ষে আমাদের যে ওজন হয়, তখন আমাদের ওজন হয় বা আমাদের ত্বরণ হয় এর থেকে, দেখো লিফটের ওজন যে জি, তার চেয়ে আমাদের জিটা একটু বেশি হয়। লিফটের সাপেক্ষে আমাদের জি এর মান বেশি হয়, যে কারণে লিফটের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আমাদের ওজনের থেকে বেশি হয়, আমরা ভারী অনুভব করি। লিফট যখন আমাদের উঠবে, তখন আমরা ভারী অনুভব করি, কারণ এই জি এর মান বেশি হয়। আমাদের সাপেক্ষে লিফটের জি এর মান বেশি হয়। এই লিফটের জি এর মান বেশি হওয়ার কারণে আমরা ভারী অনুভব করি। এই ভারী অনুভব করি কেন? কারণ এই যে জি এর মান, এটা বেশি হয়, আমাদের সাপেক্ষে জি এর মানটা কি বলতো বেশি হচ্ছে। লিফটের সাপেক্ষে আমাদের যে মান বেশি হওয়ার কারণে আমরা কিন্তু ভারী অনুভব করি। লিফট যখন নিচে নামতে শুরু করে, তখন আমরা কি করি? আমরা আগেরটা থেকে কিন্তু উল্টা, আমরা হালকা
অনুভব করি, অর্থাৎ হালকা ওজন অনুভব করি আমরা। এর কারণ কি? কারণ হচ্ছে যে এই জি এর মান কম হয়। কার থেকে কম হয়? এই লিফটের সাপেক্ষে এই আমাদের লিফটেরটা দেখো বেশি হয়ে যায় আর আমাদেরটা কিন্তু কম হয়ে যায় আমাদের জি এর মান, যে কারণে আমরা নিজেদেরকে হালকা অনুভব করি। অর্থাৎ লিফট সমবেগে যদি উপরের দিকে ওঠে তখন কিন্তু আমরা ওজন অনুভব করি। আর এই যে লিফট যদি নামতে শুরু করে অর্থাৎ স্থির অবস্থান থেকে লিফটের জি আমাদের জি এর থেকে কম হয়, অর্থাৎ আমাদের জি এর থেকে লিফটের জিটা কম হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা হালকা অনুভব করি। কিন্তু লিফট যদি মুক্তভাবে নিচে নামে বা দড়ি ছিঁড়ে যায়, তবে আমাদের কি হবে? আমরা ওজনহীন অনুভব করি, অর্থাৎ ওজনহীনতা সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ওজনহীন অনুভব করা, দেখো পৃষ্ঠা কেয়ার করা, লিফট যদি মুক্ত হবে পড়ে বা দড়ি ছিঁড়ে নিচে পড়ে, তবে লিফটের সাপেক্ষে আমাদের যে ওজনটা, সেই ওজনটা আমাদের লিফটের ভিতরে সমান হয়ে যাবে। তখন জি মাইনাস জি শূন্য। এই যে শূন্য, আমরা যে ক্রিয়াবল প্রয়োগ করতেছি এবং তার যে প্রতিক্রিয়া বলটা, ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান তখন শূন্য হয়ে যাবে, যে কারণে আমরা কিন্তু ওজনহীনতা অনুভব করি। লিফট শুধুমাত্র ছিঁড়ে গেলেই কিন্তু এই ওজনহীনতা অবস্থার সৃষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারছি যে লিফটের ক্ষেত্রে দেখো তিনটা ঘটনা ঘটতেছে। লিফট যখন চলতে শুরু করে বা উপরের দিকে ওঠে তখন আমরা ভারী অনুভব করি, কারণ এই জি এর মানটা লিফটের জি এর সাপেক্ষে কিন্তু বেশি হয়। আর লিফট যখন নিচে নামতে শুরু করে তখন হালকা অনুভব করি, কারণ এই যে আমাদের জি এর মান লিফটের জি এর সাপেক্ষে কিন্তু কম হচ্ছে, যে কারণে আমরা লিফট থেকে হালকা অনুভব করতেছি লিফটে ওঠে নামতে শুরু করলে। আর লিফট যখন মুক্ত হয়ে নিচে নামে বা দড়ি ছিঁড়ে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে, তখন আমরা এই যে ওজনহীনতা অনুভব করি। এই ওজনহীনতা অনুভব করার কারণ কি? লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কিন্তু সমান হয়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ওজনহীনতা অনুভব করি। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে মহাশূন্যচারী কিন্তু ওজনহীনতা অনুভব করে, কারণ মহাশূন্য যখন প্রদক্ষিণ করে চারপাশে, তখন কিন্তু এই যে লিফটে যে ঘটনা আমাদের ঘটতেছে ওই একই ঘটনা কিন্তু এখানে ঘটে বলে এই যে মহাশূন্যচারী সেখানে কিন্তু ওজনহীনতা অনুভব করে। ওইখানে যদি একটি গ্লাসকে পানি ভর্তি গ্লাসকে উপর করে দেওয়া হয়, তখন কিন্তু পানি ওটা পড়ে যাবে না, নিচে পড়বে না। এই কারণ হচ্ছে সেখানে কিন্তু ওজনহীনতা উদ্ভব ঘটে, যেখানে জি এর মান কি ঘটে? জি মাইনাস জি, অর্থাৎ শূন্য হয়ে যায়, যে কারণে ওটা কিন্তু এখান থেকে পড়ে যায় না। তারপরে শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম এই যে পৃথিবী মহাকর্ষ অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অংশ থেকে তোমাদের প্রতি বছরই কিন্তু প্রশ্ন হয় এবং গাণিতিক সমস্যা থাকে, এবং এখান থেকে কিন্তু ফুল নম্বর ক্যারি করা তোমাদের জন্য সহজ, কারণ এই অধ্যায়টা অ্যান্সার করা এবং এই প্রতিটা অধ্যায় কিন্তু ছোট, এবং অধ্যায় থেকে প্রতিটা প্রশ্ন উত্তর করা কিন্তু তুলনামূলকভাবে সহজ। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণী পদার্থবিজ্ঞানে আছো বা যারা পরবর্তীতে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নেবে, তারা কিন্তু পদার্থবিজ্ঞানে কিন্তু এই ধরনের টপিকগুলো তোমরা পাবে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লাগলো। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং নিজেদের পাঠ চালিয়ে যাও। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো ঠিকমতো রেডি করো এবং প্রত্যেকে অতি উত্তম পাও, এই শুভকামনা রইল। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও এবং এই বৈশ্বিক মহামারী করোনার মধ্যে যথেষ্ট সাবধানতা অবলম্বন করো, যেন আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের আপনজনেরাও ভালো থাকি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।